প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, গণিতে একটা অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। আমাদের অনেক সময় এই বাস্তব সংখ্যা কোথা থেকে উৎপত্তি, কিভাবে উৎপত্তি আমরা সে সম্পর্কে জানি না। এই কারণে আমাদের হরহামেশাই আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম পড়তে হয় এবং আমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারি না। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এই বাস্তব সংখ্যা হচ্ছে কি, সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এবং বাস্তব সংখ্যা গঠিত হয় মূলত দুই ভাগে, দুই উপায়ে গঠিত হয়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই দুই উপায়ে আমার বাস্তব সংখ্যা গঠিত হয়। এখন প্রশ্ন আসতে পারে, মূলদ সংখ্যা কি জিনিস আর অমূলদ সংখ্যা কি জিনিস? এইটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। মূলদ সংখ্যাটা কি? যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। এটা আমরা সংক্ষেপে বলতে পারি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি হচ্ছে লব এবং কিউ হচ্ছে হর, তার মানে এটা ভগ্নাংশ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা এখানে সাইডে লিখতে পারি যে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মূল সংখ্যা। আর অমূল সংখ্যা, তার অপোজিট আছে অমূল সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মূল সংখ্যা কি, যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে হচ্ছে 3/4। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু অমূলদ সংখ্যার এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এই সংখ্যাটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, কিন্তু অসীম দশমিক আকারে প্রকাশ করা যাবে। অসীম অনাবৃত দশমিক, যেমন 4.3563, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই যেমন পাইয়ের মানটা কিন্তু অসীম পর্যন্ত চলতেই থাকে। 3.1416 ডট 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 ডট, অর্থাৎ অনেকগুলো সংখ্যা আসে, যেগুলো সংখ্যা আমরা কি বাস্তবে লিখতে, মানে অনেকগুলো বাস্তবে লিখতে অনেক সময় লাগে, আমরা লিখতেও পারবো না, অনেক অসীম পর্যন্ত আসে। ঠিক আছে, আচ্ছা, এখন এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার থেকে যে সংখ্যাগুলোর উৎপত্তি সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এই যে মূলদ সংখ্যাকে আবার ভাগ করা যায় দুই ভাগে, মূলদ সংখ্যাকে ভাগ করা যায় আবার দুই ভাগে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাগুলোর কেন উৎপত্তি হইলো? পূর্ণ সংখ্যা উৎপত্তি হইলো যেগুলো আমাদের বাস্তব জীবনে চলতে ফিরতে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা যেগুলোকে আমরা ভাগ করবো না। যে সকল, যেমন জনসংখ্যা গণনা করতে আমরা কখনোই বলি না যে 1.5টা মানুষ বা 2.5টা মানুষ, যেটা এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ইউজ করা হয়। এইখানে হরহামেশাই আমরা যেগুলা বাস্তব জীবনে যেগুলোকে আমি খণ্ড খণ্ড করে মানে হিসাব করি না, সেক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা ইউজ করতে হয়। আর ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যাকে ভেঙে অর্থাৎ কোনো একটা বস্তুকে ভেঙে ভাগ করে আলাদা আলাদা করে পার্ট করে যেগুলো আমরা হিসাব নিকাশ করি, সেক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যার প্রয়োজন হয়। এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করেই এই মূল সংখ্যাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা উদাহরণ 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকে। ভগ্নাংশ সংখ্যা কি, যেমন 1/2, তারপরে 1 সমস্ত, 3 সমস্ত, 1/2 এভাবে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, এখন এই পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা যায় 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এটাকে মনে রাখার জন্য আমরা যারা ছোট ক্লাস থেকে পড়ে আসছি 6-7-এ, একটা সংখ্যা রেখার সাথে সবাই পরিচিত, বহুল পরিচিত সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার মধ্যে কি থাকতো, মাঝখানে 0 থাকে, এ পাশে পজিটিভ নাম্বার, অর্থাৎ পজিটিভ +1, +2, +3 এভাবে +∞ পর্যন্ত থাকতো। আর নেগেটিভ নাম হচ্ছে -1, -2, -3 এভাবে চলতে -∞ পর্যন্ত থাকতো। অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি হিসাব করতে চাও, মনে রাখতে চাও, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং
এবং সকল ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি সহজ ভাষায় যদি সংখ্যা রেখা, এটাকে বলা হয় সংখ্যা রেখা। সংখ্যা রেখা মানেই হচ্ছে কি, সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলো বসে সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন 0 থেকে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় কি, পূর্ণ সংখ্যা। আচ্ছা আচ্ছা, এখন চলে আসি ভগ্নাংশ সংখ্যা। এই ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, এটা সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ থেকে আমাদের প্রশ্ন আসে, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ অথবা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। যেহেতু আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি, তাই বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এটা জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য। এই সাধারণ ভগ্নাংশ আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, এটা হচ্ছে অপ্রকৃত, এবং এটা হচ্ছে মিশ্র। প্রকৃত অপ্রকৃত মিশ্র। আর দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সসীম, সসীম দশমিক, আর হচ্ছে অসীম আবৃত, অসীম আবৃত দশমিক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আলোচনার আগে আবার আমরা পুনরায় রিপিট করি। আমরা শিখতেছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলা, যেগুলো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, আর যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে আমরা শিখছি মূলদ সংখ্যাকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা মনে রাখার জন্য বলছিলাম যে সংখ্যা রেখা ইউজ করতে হবে। এই সংখ্যা রেখার মধ্যে কি কি থাকে, সংখ্যা রেখার মধ্যে মাঝখানে শূন্য থাকে, আর ডান পাশে থাকে ধনাত্মক সংখ্যা এবং বাম পাশে থাকে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভগ্নাংশ সংখ্যা বললাম যে দুই ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এখন এই ধনাত্মক সংখ্যাকে আবার ভাগ করা যায় দুই ভাগে, তিন ভাগে। কি কি, এটা হচ্ছে এই যে 1, এটা হচ্ছে যৌগিক, আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 যৌগিক, মৌলিক। অর্থাৎ যৌগিক কোনটা, 2 বা ততোধিক সংখ্যা দ্বারা যে সংখ্যা গঠিত হয় তাকে বলা যৌগিক সংখ্যা। এই সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক থাকে এবং 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক থাকে যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কোনগুলা, 1 থেকে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা সাধারণ গুণনীয়ক নেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই মৌলিক সংখ্যা নিয়ে আরেকদিন আলোচনা করব। এই মৌলিক সংখ্যা মনে রাখো, এখান থেকে প্রশ্ন যে কোনো বিসিএস থেকে শুরু করে 11 থেকে 20তম গ্রেড এবং আমাদের ব্যাংকের বলো সকল ধরনের চাকরি পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে একটা প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, 1 যৌগিক সংখ্যা। আচ্ছা, আর ঋণাত্মক সংখ্যা তো আমরা জানি, ঋণাত্মক সংখ্যা -1, -2, -3। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা কেন উৎপত্তি হয়েছে, আমরা ব্যাংক থেকে ঋণ নেই, ঋণ নেওয়া মানে কেন, ঋণী হয়ে গেলাম, এই যে ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ মূল টাকা থেকে যে টাকাটা চলে যায়। আচ্ছা, আর প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কোনগুলা, যেটা লব হয় ছোট, হর হয় বড়, যেমন হাফ, লব ছোট হর বড় হবে, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কোনটা, যেটা লব হয় বড়, হর হবে ছোট। ঠিক আছে, এটাকে বলা হয় লব, এটাকে হর। অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কেন বলা হয়েছে, যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই মিক্সড অবস্থা থাকবে। যেমন এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দুইটা পূর্ণ সংখ্যা। এর সঙ্গে যেটা আমি এই যে ভগ্নাংশ সঙ্গে অ্যাড করি, এই ভগ্নাংশ আর যে পূর্ণ সংখ্যা দুইটাই মিক্সড হয়ে আমার হয়ে গেল মিশ্র ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে। আর দশমিক ভগ্নাংশ কোনগুলা, সসীম দশমিক এবং অসীম আবৃত দশমিক। এইটা একটু ক্লিয়ার করে দিই। সসীম দশমিক মানে হচ্ছে এই দশমিক সংখ্যার পর মানগুলো থাকবে লিমিটেড, যেমন 4.32, এটা লিমিটেড মান থাকবে। এটা আর
থাকবে না, আর বেশি মান থাকবে না, মানে লিমিটেড। অসীম আবৃত দশমিক মানে অসীম মানে কি অনেক দূরে, মানে দশমিকের পর অনেক দূর পর্যন্ত সংখ্যা থাকবে, যেটা গণনা করে আমরা শেষ করতে পারবো না। এই কারণে অসীম। অসীম মানে কি 3 2 3 2 3 2 এভাবে চলতেই আছে। আবৃত দশমিক মানে হচ্ছে, আবৃত কথাটার অর্থ হচ্ছে বারবার রিপিট হয়, বারবার কি হয়, রিপিট হয়। এই জন্য 3 2 3 2 3 2 দেখো তো দশমিকের পর একটু লক্ষ্য করো, দশমিকের পর বারবার 3 2 3 2 3 2 আসতেই আসে আসতেই আসে। তাই সেক্ষেত্রে আমরা কি করি, এই সংখ্যাটা এই এতগুলা 3 2 না লিখে এই যে 3 আর 2 যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, এই 3 এখানে রিপিট হচ্ছিল আর 2 রিপিট হচ্ছিল, এর উপর দুইটা ফোঁটা, অর্থাৎ এটাকে বলা হয় পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে হচ্ছে রিপিটেশন, রিপিট, বারবার যেটা সংখ্যা রিপিট হয়, যেমন 3 2 3 2 বারবার রিপিট হচ্ছে। এই কারণে এই অসীম আবৃত দশমিক, আবৃত কথা আসলে আমি পৌনঃপুনিক ইউজ করব, পৌনঃপুনিক ইউজ করব, না হলে আমাকে অনেকগুলা নাম্বার লিখতে হবে, যেটা বাস্তবে অসম্ভব। আচ্ছা, আরেকটা আছে অমূল সংখ্যা। অমূল সংখ্যার মাত্র একটা ভাগ আছে, সেটা হচ্ছে অসীম। অসীম অনাবৃত, অনাবৃত দশমিক, অসীম অনাবৃত দশমিক। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে এই যে 4.32946 এইভাবে চলতে থাকবে, কোনো সংখ্যা দশমিকের পর রিপিট হবে না বা পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ এখানে আমি পৌনঃপুনিক ইউজ করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক। এই বেসিকটা মোটামুটি ক্লিয়ার থাকলে আমরা যদি এরপর আসি, এরপরে যে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, তারপর প্রকৃত অপ্রকৃত মিশ্র, এটার মধ্যে পারস্পরিক যে রূপান্তরটা আছে সেটা নিয়ে যে আরেকদিন আলোচনা করব। হ্যাঁ, তারপরে আর সেরকম লাগবে না। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মৌলিক সংখ্যাটা। মৌলিক সংখ্যা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।